আজকে তোমাদের যে সাবজেক্ট বা প্রবন্ধ আলোচনা করব সেটা ক্লাস 11 নয়, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার। সেম ক্লাস 11-এর মতো করেই কবিতা আছে, গল্প আছে, প্রবন্ধ আছে, কিছু নির্মিতি হবে, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আছে। তো আজকের প্রাথমিক কাজ আমরা করব সেটা হচ্ছে প্রবন্ধ নিয়ে কাজ করব। তোমরা কোনো প্রবন্ধ পড়েছিলে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে? ঠিক তেমনইভাবে একটা প্রবন্ধ আছে তোমাদের এই সিলেবাসে। সেটা লিখেছে স্বামী বিবেকানন্দ। ছোট্ট প্রবন্ধ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব জনপ্রিয়। তোমরা জানো যে এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে। তো এমসিকিউ জাতীয় যাবতীয় প্রশ্নগুলো আমি এখানে দেখাতেই যাব, তোমাকে ইন্ডিকেট করবা কেবল ওই শব্দগুলোতে। পেজ পেয়ে গেছো, পেজের মধ্যে কেবলমাত্র ওই শব্দগুলোতে ইন্ডিকেট করবা, আন্ডারলাইন করবা, যেটা আমি বলবো যে হ্যাঁ এটাই অধিক ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন হিসাবে। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে প্রবন্ধটার গুরুত্বপূর্ণ জায়গাটা কোথায়। গুরুত্বপূর্ণ জায়গা হলো সেই জায়গাটা যখন বিবেকানন্দ দেখছেন যে মানুষ বলছে যে ভাষায় কথা, বই লেখার সময় লিখছে অন্য ভাষায়। তিনি খুব কষ্ট পেয়েছেন একটা বিষয়ে। মানুষ চলিত ভাষায় কথা বলে, চলিত বাংলা ভাষায় কথা বলে, সে চিন্তা করে, ভাবতে থাকে, তার ভাবনার বাহন হয়ে যায় এই ভাষা। আমি যা ভাবছি তা তোমার কাছে আমি প্রেজেন্ট করব কিভাবে? একটা ভাষা চাইতো, তো ভাষা হচ্ছে বাহন। ওই বাহনের পিঠে চাপিয়ে দিচ্ছি আমি ভাবনাটাকে, তারপরে ওই বাহনটাই পৌঁছে দিচ্ছে তোমার কাছে। বাট আমি যখন তোমার সাথে কথা বলছি চলিত বাংলায়, যখন আমি ভাবছি চলিত বাংলায়, আমি স্বপ্ন দেখছি চলিত বাংলায়, আমি কাঁদছি, হাসছি, আনন্দ প্রকাশ করছি সব চলিত বাংলায়, কিন্তু যখনই আমি পড়তে যাচ্ছি অথবা লিখতে যাচ্ছি তখন মনে হচ্ছে না, এই ভাষায় তো লেখা যাবে না, এটা তো সম্মানীয় ভাষা নয়, আমি ব্যবহার করছি সংস্কৃত ভাষা। কেন? কারণ প্রাচীনকালে যত সব গ্রন্থ সবই লেখা হয়েছে সংস্কৃতে। এখন অধিকাংশ মানুষ সংস্কৃত চর্চা করে না, সংস্কৃতে তাদের আগ্রহ কম, সংস্কৃতের দক্ষতা কম। তাই বলে কি তারা জানবে না? তাই বলে কি তারা শিখবে না? তাই বলে কি তারা জ্ঞানী হবে না? জ্ঞান অর্জনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল সে সময় খটমট করা সংস্কৃত ভাষা। আড়ষ্ট একটা সংস্কৃত শব্দ বলতে যাচ্ছে, মেয়েটি সুন্দর। এই সুন্দর বলার আগে 3-4 লাইন জুড়ে সংস্কৃতের শুধু বিশেষণ। কার ভালো লাগে? মেয়েটি প্রজাপতির মতো, পাখির মতো কণ্ঠস্বর, প্রজাপতির মতো তার সৌন্দর্য, ইত্যাদি 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 লাগাতে 3-4 লাইন হয়তো লিখে দিয়েছে শুধু বিশেষণটা। আসল কথা লাস্টে বলল মেয়েটির নামে। কি দরকার ছিল? হাতির মতো গদায় লস্করি চলে, মানে মাতব্বরের মতো যেমন তেমন করে হ্যাংলামো করে চলা এই সংস্কৃত ভাষার কথা তিনি বলেছেন। বিবেকানন্দ বলছেন একটি চিঠিতে, এটা একটা চিঠি, এক কথায় একটা পত্র। এই পত্রটা তিনি দিয়েছেন তার কোনো এক বন্ধুকে, যে যুক্ত ছিল আমেরিকায়। আমেরিকার এক বন্ধুর কাছে চিঠিটা পাঠাচ্ছেন। সেই আমেরিকার বন্ধুটা কোন পত্রিকা প্রকাশ করে? উদ্বোধন। দেখো হেডলাইনে কি লেখা আছে তোমাদের, ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া হয়েছে 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি আমেরিকা হইতে। এটা কোন মাস চলছে? ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারিতে তিনি লিখেছিলেন, 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারিতে তিনি লিখেছিলেন আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকার সম্পাদককে। উদ্বোধন পত্রিকার সম্পাদক কোথায় ছিল? আমেরিকাতে। স্বামীজি যে পত্র লিখেছিলেন সেই পত্র থেকে উদ্ধৃত একটা বিশাল বড় পত্র লিখেছিলেন, চিঠি লিখেছিলেন স্বামীজি আমেরিকার সেই বন্ধুকে, যে উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন। সেই চিঠিটার একটা অংশ তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে, ছোট্ট অংশ। এখানকার গোড়ার কথা একটাই, সংস্কৃতেই যত পাণ্ডিত্য দেখানো হয়েছে, কিন্তু সেই পণ্ডিতগুলোর কাছে কেউ যখন সমাধান চাইতে এসছে,
সেই পণ্ডিত কি যে ভাষায় লিখেছিল বইটা সেই ভাষায় তার সাথে কথা বলছে না, তাকে সমাধান দিচ্ছে চলিত ভাষায়। প্রশ্ন হলো, আপনি যদি চলিত ভাষাতে সমাধান করে দিতে পারেন মৌখিকভাবে, তাহলে সেই চলিত ভাষাটাকেই কেন ব্যবহার করছেন না সাহিত্যে? কেন? এই কেন থেকে এই প্রবন্ধটা শুরু। প্রথমেই তিনি ডিরেক্ট সরাসরি বলছেন, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতে সমস্ত বিদ্যা থাকার দরুন, বুঝবা, সমস্ত বিদ্যা তাহলে কোথায় আছে প্রাচীনকাল থেকে? সংস্কৃতে। তাহলে কোথায় আন্ডারলাইন করবা? তা কি দাও, বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে কোথায় আছে? সমস্ত প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা রয়েছে সংস্কৃতে, এই কথা তিনি বললেন। তারপরে বলছি বিদ্বান। বিদ্বান কথার অর্থ হলো যে পণ্ডিত ব্যক্তি, যে বিদ্যা অর্জন করেছে। কেমন? বিদ্বান। এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। তার মানে কি, যারা সংস্কৃতে দারুণ বোঝে, পণ্ডিত মানুষ যারা লিখছে, বিদ্বান ব্যক্তি, তার সাথে সাধারণ মানুষ, তাদের মাঝখানে আছে একটা বিশাল বড় সমুদ্র। এই সমুদ্র বলতে আসলে কিসের কথা বোঝাচ্ছে? সংস্কৃতির কথা, দূরত্ব নয়। ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করো। বলছে বিদ্বান মানুষ যারা সংস্কৃতি নিয়ে চর্চা করছে, আর সাধারণ মানুষ যারা সংস্কৃত জানে না, তাদের মধ্যে থেকে একটা সমুদ্রর পার্থক্য আছে। এই সমুদ্রটা কি? আসলে সংস্কৃত ভাষা। বোঝা যাচ্ছে? আচ্ছা, তোমরা সংস্কৃতে কি কি পড়েছ? গ্রন্থ নিজের চেষ্টায়? বাল্মীকির রামায়ণ পড়া হয়েছে না? আমাদের সেটা সম্পত্ত পড়েছি না। প্রথম তো বাংলাতেও কেউ পড়ি নেই, আর যদি বা দেখা যায় তো 100 জনের মধ্যে হয়তো 50 জন কিন্তু পড়েছে। তাও আবার কোন ভাষায় পড়েছে? ট্রান্সলেট করা ভাষায়, বাংলাতে পড়েছে। কিন্তু সংস্কৃতটা তো পড়েনি অধিকাংশ জনে। প্রশ্ন হলো, তাহলে সেই রকম গ্রন্থ লেখার কি দরকার সেই ভাষায়, যে ভাষা দিয়ে মানুষ চর্চা করতে ভয় পায়? সেটার জন্য শিখতে হয় এত বড় বড় সন্ধি, বদ্ধপদ, সমাসবদ্ধ পদ লাগিয়ে লাগিয়ে বড় একটা লম্বা শব্দ তৈরি করছে। কি দরকার? সহজ সরলভাবে বললেই তো হয়। সহজভাবে যদি তুমি মানুষকে বোঝাতে চাও, সাধারণ মানুষকে যদি বোঝাতে চাও, সহজ কথাই তো দরকার, এত জটিল করার কি দরকার? তাই বলছি যে বিদ্বান মানুষ আর সাধারণের মধ্যে একটা সমুদ্র এসে দাঁড়িয়ে গেছে। সমুদ্র আন্ডারলাইন করো। এবার দেখো, কয়েকজন বিখ্যাত মানুষের কথা বলছেন। বুদ্ধ, ভগবান বুদ্ধের কথা বলল, মনে পড়ছে ভগবান বুদ্ধর কথা? সেই বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, তিনি কোন ভাষায় লিখতেন? পালি ভাষায়। সংস্কৃতের পরবর্তী অনেকগুলো পার্ট পার করে, মনে কর, সেই পালি, প্রাকৃত, উপভ্রংশ, কত কি পার্ট শেষ করার পর বাংলায় এসেছে কথাটা। তো ভগবান বুদ্ধ যে ভাষায় গ্রন্থ রচনা করেছিলেন সেটা ছিল পালি ভাষা। তো ভগবান বুদ্ধ, বুদ্ধ শব্দটা নিচে আন্ডারলাইন করা, তার উপর দিকে তীর চিহ্ন দিয়ে লিখে দাও পালি, পয়াকার, লয় হ্রস্বই। তুমি ওখানে বসো, কোনো সমস্যা নেই আমার। ভগবান বুদ্ধ তাহলে পালি ভাষায় লিখেছেন। এবার বলছে বুদ্ধ থেকে চৈতন্য। চৈতন্যের কথা মনে পড়ল? চৈতন্য মহাপ্রভু, ফার্স্ট সেমিস্টারে এটা পড়া হয়েছিল। তুর্কি আক্রমণের পরে বাংলায় ভক্তিবাদী আন্দোলনের সূচনা করেছিলেন এই চৈতন্য মহাপ্রভু। দ্বন্দ্ব নয়, যুদ্ধ নয়, শান্তি চাই, ঈশ্বরের প্রতি আগ্রহ বাড়ো, ঠিক আছে, ঐশ্বর্যের প্রতি নয়, ঈশ্বরই ঐশ্বর্য, ঠিক আছে। এই কথা যে বলতে শিখেছিল সে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তো বলছে বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত। রামকৃষ্ণ নিচে আন্ডারলাইন কর, তার পাশে ছোট্ট করে লিখে দাও তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কামারপুকুর গ্রামে। সাইডে লিখে দাও কামারপুকুর গ্রাম। কি হলো তাহলে? বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন। লোকহিতায় মানে বোঝার চেষ্টা করো। লোক মানে লোক সমাজ, হিতাই মানে হিত করা, হিত মানে ভালো করা, সেবা করা। যারা মানুষের সেবা করেছে, ভগবান বুদ্ধ, শ্রী চৈতন্য মহাপ্রভু, অথবা যদি রামকৃষ্ণের কথা বলা যায় তো জনগণের সেবা করার জন্যই সে সমস্ত কথাগুলো বলেছে। কিন্তু যখন তারা লোকহিত করছিল, কাজগুলো করছিল, সমাজসেবাগুলো করছিল, তখন তারা সকলেই কোন ভাষায় মানুষকে শিক্ষা দিয়েছেন? কোন ভাষায়? সংস্কৃত ভাষায় না। মানুষকে যখন সরাসরি শিক্ষা দিচ্ছে তখন সেই শিক্ষাটা দিচ্ছে গিয়ে সাধারণ লোকের ভাষায়। কি বলছে দেখো, তারা সকলেই সাধারণ লোকের ভাষায়
সাধারণকে শিক্ষা দিয়েছেন। তুমি অত এ নিয়ে সংস্কৃতে বলতে পারো না। তুমি গেলে তার কাছে ভগবান বুদ্ধের কাছে সাহায্য চাইতে, যে আমি বলেন আমি এই সমস্যার সমাধান করতে পারছি না, একটু হেল্প করেন। তো তোমাকে কোন ভাষায় হেল্প করবে? সেই কঠিন কঠিন সংস্কৃত ভাষা বলে না। তিনি কিন্তু সহজ সরল লোকের ভাষাতেই কথা বলেছেন, জনগণের ভাষাতেই কথা বলেছেন। এবার তিনি বলছেন পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, মানে পণ্ডিতি করাটা সত্যি কথা বলতে উৎকৃষ্ট, মানে শ্রেষ্ঠ কাজ। পণ্ডিত হওয়াটা সত্যি উৎকৃষ্ট কাজ, শ্রেষ্ঠ কাজ। কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক, কটমট ভাষা মানে হচ্ছে কঠিন কঠিন ভাষায় কথা বলাটা অপ্রাকৃতিক। প্রাকৃতিক বা ন্যাচারাল জিনিসটা কি, যেটা তুমি বোঝাতে চাইছো সহজ সরলভাবে বুঝিয়ে দিলা, ওটাকে তুমি ঘুরিয়ে ফিরিয়ে এটা সেট করে ওটা সেট করে ওটা সেট করে করতে 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 ওটাকে খুব জটিল করে তুললা, কি দরকার? তাই বলা হচ্ছে পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট জিনিস, পণ্ডিতি করা খুব উৎকৃষ্ট জিনিস, কিন্তু কটমট ভাষাই অপ্রাকৃত ভাষা, যেটা হচ্ছে অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, মানে মানুষ শুধু কল্পনা করে, ঠিক আছে, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? সহজ করে কোশ্চেন করলেন, আমাদেরকে জিজ্ঞাসা করছেন বিবেকানন্দ, সেই 1900 সালে বসে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে কটমট ভাষা ছাড়া কি পাণ্ডিত্য করা যায় না? কি সমস্যা? সহজ সরলভাবে বললে কি সমস্যা হয়? আবার কি বলছে, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? দেখলা, এবার প্রথম কথা বললো যে চলিত ভাষা, চলিত ভাষায় কি শিল্পের কাজ হয় না? সাহিত্য রচনা বা শিল্প নৈপুণ্যের কাজ হয় না? বই রচনা করতে পারবে না তুমি চলিত ভাষায়? করো না, ওটাতেই করো। স্বাভাবিক ভাষা, তাহলে এখন তোমার কোশ্চেন আসবে শিল্প নৈপুণ্য কোথায় আছে, কোথায় থাকা উচিত? চলিত ভাষায়। তো শিল্প নৈপুণ্য আন্ডারলাইন করো। আর অপ্রাকৃতিক কিসের কথা বলেছে না? কোন ভাষাকে বলেছে? কটমট ভাষা। বা কটমট ভাষাটা কাকে বলেছে আসলে? সংস্কৃতকে। নেক্সট দেখো কি বলছে, স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈর করে কি হবে? তৈরি বলতে ওখানে তৈরি বলছে একটি স্বাভাবিক ভাষা ছাড়া, ধরো তুমি তোমার মায়ের সাথে কথা বলছো, ঠিক আছে, আর একদম অদ্ভুতভাবে সংস্কৃতের শ্লোক ঝাড়তে শুরু করে দিয়েছো, তোমার মা বলবে কি বলছিস রে? তুমি বলে আমার খিদে পেয়েছে, খেতে দাও। ডিরেক্ট বললেই হতো, ওরকম পণ্ডিতি করে কী লাভ? সহজ করে বললে কি সমস্যা হতো? আমি কি তোর পণ্ডিতি কমে যেত তোর তাতে? হ্যাঁ, তাই বলছে যে স্বাভাবিক ভাষা ছেড়ে দিয়ে অস্বাভাবিক ভাষা তৈরি করে কী লাভ? যে ভাষায় ঘরের কথা কও, কি চমৎকার কথা না? বলছে যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো, তাই না? যত রকম চিন্তা ভাবনা তুমি করছো, যে কোনো কিছু নিয়ে ভাবছো, কোন ভাষায় ভাবছো তুমি? ভেতরে ভেতরে তো ঝগড়াও হয় নাকি, তর্কও হয়তো, ঝড় চলে তো মাঝে মাঝে, মনোমালিন্য হয়তো, আমারই একটা চিন্তা আরেকটা চিন্তার সাথে ফাইট চলছে, হতে পারে তো। কোন ভাষাতে হয় সেটা? তাহলে এক সংসারে, ঘরের মধ্যে, পরিবারেও আমি যে ভাষায় কথা বলি, নিজের মনের মধ্যেও যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি, গবেষণা করি, সেটা যে ভাষাই হয়, তবে সেইটা যদি হয় ভাবনার ভাষা, মনের ভাষা, ঘরের ভাষা, তাহলে তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার শব্দটা প্রয়োগ করা হয়েছে ব্যঙ্গ করে। কিম্ভূত কিমাকার মানে যাচ্ছে তাই অবস্থা, কিম্ভূত কিমাকার সেজে চলে আসলা তুমি, কি দরকার? সরলভাবে তো হয়। তাই বলছে যে তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। কেন করো? এই কোশ্চেন করছে। লেখবার বেলাতেই কেন ও একদম পাল্টে যাও তুমি? যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, কি চমৎকার কথা। প্রথমে বলল বাংলা চলিত ভাষায় তুমি কি করো? ঘরে কথা কও। সেকেন্ড কথা বলল সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে তুমি করছো ওই ভাষাতেই, কিন্তু যখন তুমি লিখতে যাচ্ছ তখনই একটা কিম্ভূত কিমাকার ব্যাপার ঘটাতে চাইছো, আমি একটু ভারী কিছু না লিখলে হবে না, শান্তি নেই। কেন? সঙ্গে সঙ্গে আবার তিনি বলছেন যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো। দর্শন মানে এই না ফিলোসফি সাবজেক্টের কথা বলছে। দর্শন মানে হচ্ছে এটা ঠিক নাকি ভুল তুমি দেখার চেষ্টা করছো, নিজের মধ্যে দৃষ্টিকোণ তৈরি করছো, এটাও একটা ফিলোসফি। বিজ্ঞান, যখন তুমি একটা চিন্তাকে নিয়ে বিশেষভাবে ভাবার চেষ্টা করছো, একটা জ্ঞান তোমার মধ্যে আছে কিন্তু সেটাকে নিয়ে তুমি আরও বেশি চর্চা করছো মাইন্ডে, তো সেটাও বিজ্ঞান। দর্শন বিজ্ঞান সব নিজের যে ভাষাতে তুমি চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? তো বলছে তোমরা যে ভাষায় এইসব চিন্তা করো, চর্চা করো, বিজ্ঞান দর্শন,
এবং 10 জন মিলে আলোচনা করো, বিচার করো। সেই ভাষা কি দর্শন বা বিজ্ঞান লেখবার ভাষা নয়, কেবল চিন্তা করার ভাষা? আমি চিন্তা করছি এইভাবে, আর আমি লিখবো যখন তখন অন্য ভাষায়, কেন? যদি না হয় তো নিজের মনে এবং 5 জনে ও সকল তত্ত্ব বিচার কেমন করে করো? যদি ওটা উপযুক্ত ভাষা না থাকে, তাহলে মনে মনে তুমি রাত দিন ওই ভাষাটাকে নিয়ে কেন যাপন করো? প্রশ্ন তো আমি প্রথমের দিকেই করেছিলাম ওটাই। যদিও ওই মাতৃভাষা তোমার গুরুত্বপূর্ণ নাই থাকে, তাহলে ওই ভাষাকে একবার ত্যাগ করো। আচ্ছা, সামর্থ্য পুরো ত্যাগ করতে হবে তোমাকে, একটা চিন্তা করাও পর্যন্ত যাবে না মাতৃভাষায়। কেমন লাগবে তাহলে? অস্বস্তিতে ভুগতে হবে আমাদেরকে। অথচ যখন তত্ত্ববিচার করব, যখন আমি ভাববো, চিন্তা করব, তখন ওই ভাষার সাহায্য। আর যখনই আমার লেখার সময় আসলো, তখনই আমি চলে গেলাম বড় ভারী কিম্ভূত কিমাকার কোনো একটা ভাষাতে। স্বাভাবিক যে ভাষায় ভাব আমরা প্রকাশ করি, সহজ সরল কথা, স্বাভাবিকভাবে যে ভাষায় আমরা নিজেদের ভাবনাকে প্রকাশ করি, সে ভাষায় বা যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। সত্যি কথা তো। যে ভাষায় আমরা রাত দিন ভাবি, চিন্তা করি, আমাদের ক্রোধকে প্রকাশ করি। আমি যখন তোমার উপর রেগে গেলাম, আমি তোমাকে বললাম স্টুপিড, শান্তি হচ্ছে না। এইসব ইংরেজি শব্দটা বলে শান্তি হচ্ছে না। একটা গেঁয়ো কিছু ভাষায় না গালি দিলে আমার মনটা ভেতরটা ঠান্ডা হচ্ছে না যেন, হয়তো নাকি? তো নিজের ভাষায় গালি দিতে, রাগ প্রকাশ করতে, ভালোবাসা প্রকাশ করতে, আই লাভ ইউ যতটা গুরুত্বপূর্ণ, আমি তোমাকে ভালোবাসি, এর গভীরতাকে কেবল ওই মাতৃভাষায় থাকা মানুষটি অনুভব করতে পারে, বাকিদের কথা ছাড়লাম। তাই বলছে যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। সেই ভাব, ভঙ্গি, ভাষা সবটাই ব্যবহার করতে হবে। ও ভাষার যেমন জোর আছে, ওই ভাষায় কিন্তু বিশাল জোর আছে। যেমন অল্পের মধ্যেই অনেক, কিচ্ছু করার দরকার নাই। রাস্তা দিয়ে চলে যাচ্ছে একজন মানুষ, তুমি স্টুপিড বলো, গুরুত্বই বুঝবে না। পিগ বলো, ডগ বলো, কিছু হয়তো মাইন্ডে নেবে না। এবার তুমি রাস্তায় যেতে তো হুট করে আচমকা কাউকে বলো শুয়োর, লাফিয়ে পড়বে। মানে এতক্ষণ ও শুয়োর ছিল না, এবার ও শুয়োরের চেয়ে বড় আচরণ করে দেখাবে তোমার উপরে। কেন? মাতৃভাষায় শব্দের একটা গভীরতা আছে, প্রত্যেক মাতৃভাষায় থাকা মানুষগুলো বুঝতে পারে। তাই বলছে ও ভাষায় যেমন জোর আছে, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো ভাষা তৈরি কোনো কালেও হবে না। যেদিকে তুমি এই ভাষাটাকে ঘোরাও ফেরাও, কোনো সমস্যা নাই। মাটি যেমন হয়, নরম মাটি, তুমি ওকে মাখিয়ে টাখিয়ে এক জায়গায় করে দাও, একটা মডেল তৈরি করো, আবার জল দিয়ে ভিজিয়ে দাও, ও যেমন করে তোমার মাটি, আবার অন্য মডেল তৈরি করে দাও। মাতৃভাষার ক্ষমতা সেটাই, চলিত ভাষার ক্ষমতাই সেটা। নিজের যে ভাষায় তুমি কথা বলো, ভাব প্রকাশ করো, সেই ভাষাটা অদ্ভুত, অদ্ভুত সুন্দর। ভাষাকে করতে হবে কি বলছে এবার দেখো, উদাহরণ দিচ্ছে একটা। ভাষাকে কেমন করতে হবে? সাফ, ইস্পাতের মতো। ইস্পাত বোঝো? এই যে লৌহ ইস্পাত, স্টিল। ইস্পাত কি হয়? পুড়িয়ে টুড়িয়ে গলিয়ে টলিয়ে তুমি আবার যে কার সেই করে দিলা, ওকে আবার নতুন করে কোনো একটা রূপ দিয়ে দিলাম, মডেল দিয়ে দিলাম, আবার গলিয়ে তুমি শেষ করে দাও, আবার নতুন করে একটা রূপ দিয়ে দাও। ভাষাকে সেই রকম হতে হবে। কিসের মতো? সাফ, মানে পরিষ্কার, ইস্পাতের মতো। মুচড়ে মুচড়ে যা ইচ্ছা করো, আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দিবে, দাঁত পড়ে না। একটা আঘাতে একদম এই ভাষা কি করবে? পাথরকে পর্যন্ত কেটে দিবে। ওই যে রাস্তার লোকটা, যার সাথে তোমার কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক নাই, অথচ তুমি একটা শব্দ বললে ওর মনে হচ্ছে আকাশ ভেঙে গেল পুরো, তো দাঁত পড়ে না। কিন্তু এইসব ভাষা বলতে গিয়ে তোমার দাঁত পড়ছে না। আর এমন কিছু ভাষা আছে যেগুলো শুরু করতে গিয়ে, শিখতে গিয়ে, বুঝতে গিয়েই আমাদের দাঁত ব্যথা করে। একটা প্রবাদ, আর কিছুই না। বলছে আমাদের ভাষা সংস্কৃত। এবার সংস্কৃত সম্পর্কে বলছে, দেখো এতক্ষণ বাংলা সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বললাম, চলিত ভাষা। এবার সংস্কৃত সম্পর্কে বলছে। বলছে সংস্কৃত হচ্ছে গদাই লস্করি চাল। গদাই লস্করি চাল মানে কি? মানে ইচ্ছা খুশি ভারিক্কি ভাব একটা। ভারী মানুষ, মোটা সোটা মানুষ যেভাবে হাঁটে না,
আমরা তো হাতি দেখিনি, তো হাতিকে সবসময় তো চলাফেরা করতে দেখি না, তার জন্য আমি একটু মানে মোটাসুটো মানুষের কথাই বলছি আর কি, ঠিক আছে? কি মাইন্ড করবো না, তোমাদের মধ্যে কেউ মোটা আছে? এই তো তো সংস্কৃত ভাষা হচ্ছে সেই মানুষটির মতো, সেই হাতির মতো, ইচ্ছা খুশি একদম দানবের মতো বড় বড় পা ফেলে চলছে, যেন কোনো কিছুই ভার নাই, মানে ভারী কি একটা ভাব আর কি। গদায় লস্করি চাল, তোমার কোশ্চেন আসবে, গদায় লস্করি চালে কে চলে? কে চলে? ভুল, ইঙ্গিতটাকে বোঝার চেষ্টা করো। আমি হাতি তো উদাহরণ দিলাম তোমাকে, সংস্কৃত ভাষা। তাই বলছে আমাদের ভাষা সংস্কৃত, গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এবার ওই ভাষাটাকে, ওই স্টাইলটাকে কপি করতে করতে, নকল করতে করতে আমরা ওই এক হয়ে যাচ্ছি। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় আর লক্ষণ। ভাষা যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সহজ সরল হবে, ততই তোমার উন্নতি ঘটবে। তুমি আমাকেই ছেড়ে দাও না, বিহারের কোথাও এক জায়গায় ছেড়ে দাও, ব্যাঙ্গালোরে ছেড়ে দাও, তামিলনাড়ুতে ছেড়ে দাও, আমি যে ভাষায় তাদের সাথে কথা বলবো আর ওরা যে ভাষায় আমার সাথে কথা বলবে, ধরো আমি ব্যাঙ্গালোর গেছি, ধরো আমি মুম্বাই গেছি, তামিলনাড়ু গেছি চিকিৎসার কারণে, ও বলছে কি আর আমি বুঝছি কি, আমি বলছি কি ও বুঝছে কি, শেষমেশ এমন একটা ট্রিটমেন্ট হয়ে গেল আমার যে স্বর্গে গিয়ে আমাকে সারাতে হবে। ওই ছিল না স্বর্গে যে পাণ্ডবদের দু ভাই যে ছিল, যে অশ্বিনী কুমারদ্বয়, ওদের কাছে গিয়ে আমাকে ট্রিটমেন্ট করাতে যেতে হবে, ঠিক আছে? অর্থাৎ ভাষা উন্নতির প্রধান উপায়, ভাষা তোমাকে বুঝতে হবে আগে, আর সেটাই হচ্ছে তোমার আসল লক্ষণ। যদি বলো, এখন তোমার কাছে কোশ্চেন হতে পারে, আচ্ছা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের স্থানে স্থানে রকমই ভাষা। এবার বাংলাদেশটাকে যদি দেখি আমরা, সেই সময়ের বাংলাদেশ মানে কি, বর্তমান পশ্চিমবঙ্গ এবং বর্তমান বাংলাদেশ দুটো মিলে ছিল বাংলাদেশ। তো বাংলাদেশের এক একটা জায়গায় এক এক ধরনের আঞ্চলিক ভাষা, ওই এলাকার মানুষ ওই ধরনের ভাষায় কথা বলছে, আমি এই ধরনের কথা, তাহলে কোনটাকে আমি প্রাধান্য দিব? এটাও একটা প্রশ্ন। কোনটাকে আমি প্রাধান্য দিব, কোনটাকে প্রাধান্য দিবা, প্রশ্ন তো। দেখো ওটারও উত্তর দিয়ে দিচ্ছে, বলছে যে যদি বলো ও কথা বেশ, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, মানে ভিন্ন ভিন্ন ভাষা, কোনটি গ্রহণ করবে? শোনো, উত্তরটা হলো এই, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে, প্রাকৃতিক নিয়মে যেটা শক্তিশালী এবং ছড়িয়ে পড়ছে খুব দ্রুত গতিতে, সেইটাই নিতে হবে। অর্থাৎ তুমি একটা এক্সাম্পল দিয়ে দেখো, আমাদের আশপাশে মুসলমান সমাজ আছে, কিন্তু মুসলমান সমাজের ভাষা ওরাই জানে, আমরা অত ভালো বলতে পারি না, রাইট? কিন্তু আমরা যেটা ভাষা বলছি তা ওরা বুঝতে পারছে, ওরা বলতেও পারছে। সাঁওতাল পরগনায় চলে যাও, সাঁওতাল এলাকাতে চলে যাও, ওরা ওদের অলচিকি ভাষাতেই কথা বলে, নিজেদের মতো করে কথা বলে, আমরা সেটা বুঝতে পারি, বলতে পারি না, কিন্তু আমাদের ভাষা ও বুঝতেও পারে, বলতেও পারে। বলিষ্ঠ ভাষা তাহলে কোনটা? আমাদেরটা। এখানে আঞ্চলিকতাকে প্রাধান্য দেওয়ার কোনো মানে হয় না, দেখতে হবে যে কোন ভাষাটা প্রাকৃতিক নিয়মে বেশি ছড়িয়ে পড়ছে, সবাই জানতে পারছে, সবাই ফিল করতে পারছে, ওইটাকে বেশি করে প্রাধান্য দিতে হবে। ওই সময় কলকাতা শহরের ভাষাটাই ছিল প্রধান, যে যেখান থেকেই আসুক না কেন, কলকাতা শহরে কিছুদিন থেকে গেল তো কলকাতা শহরের ভাষাও বুঝে গেছে। তাহলে লিখতে গেলে ওই আঞ্চলিকতাকে দেখে দেখে লিখতে হবে না, লিখতে হবে কোনটাকে প্রাধান্য দিতে হবে, যে ভাষাটা বলবান শক্তিমান ওইটাকে প্রাধান্য দিতে হবে। কারণ সময় স্রোতের মতো এগোচ্ছে, তুমি যদি ছোট ছোট বিষয়গুলোকে বারবার মাইন্ডে নিতে চাইবা, যে ঠিক আছে আমি সংস্কৃতকে ইগনোর করলাম, বাদ দিলাম, যে ভাষায় মানুষ কথা বলে সেটাই লিখবো, আমি যে ভাষায় কথা বলছি সেটাতে লিখবো, কিন্তু সেখানে একটু দেখো মাথা ঠান্ডা করে, তোমার ভাষাটা বুঝবে কজন, তাই না? টিকে থাকবে কতদিন ওই গ্রন্থটা? সেই ভাষাতে লেখো যে ভাষাটা বর্তমানে খুব শক্তিশালী হয়ে উঠছে, সেটাকে নজর দিলে তুমি বুঝতে পারবে, যেটা প্রাকৃতিক নিয়মে বাড়ছে, লোকে জোর করে শিখতে যাচ্ছে না, ও আপনারই শিখছে, বুঝে যাচ্ছে, চলতে ফিরতে শিখতে মিশতে মিশতে বুঝে যায়, সেই ভাষাটাকে নিতে হবে। অর্থাৎ কলকাতার ভাষা। এখন যদি বলা হয় যে সেই ভাষাটি কোনটি যেটা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে, কোনটার কথা বলেছেন তিনি? তুমি বলবা কলকাতার ভাষা। তিনি বলছেন শোনো, পূর্ব পশ্চিম যে দিক থেকে আসুক না কেন, মানে মানুষরা যে পূর্ব দিক থেকে আসুক, পশ্চিম দিক থেকে আসুক, পশ্চিম মানে এই যে পশ্চিমবাংলা, আর পূর্ব দিক মানে, তো দুই দিককার যে দিককার মানুষই আসুক না কেন, যে অঞ্চলেরই মানুষ আসুক না কেন, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয়। কলকাতার হাওয়া যদি সেই মানুষের লাগে একবার, ও
ও কলকাতার ভাষাটাই বলতে শিখে যায় আপনা আপনি, ওর জন্য ওকে কিছু পরিশ্রম করতে হয় না। তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে, যাতায়াত গতাগতি, রেলের আবিষ্কার এবং রেল যত বেশি উন্নতি ঘটছে, প্রত্যেকটা অঞ্চলের মধ্যে রেল লাইন তৈরি হচ্ছে, রেলগাড়ির ব্যবস্থা হচ্ছে, তার মানে কি প্রত্যেকটা অঞ্চলের সাথে কিন্তু কলকাতার যোগাযোগ বাড়ছে। যত বেশি বাড়বে তত বেশি কলকাতার ভাষা সবাই জেনে ফেলবে। তাহলে কলকাতার ভাষাটা কি তুমি গ্রহণ করো লেখার জন্য, যেটা চলছে বর্তমান সেটার উপর ডিপেন্ড করো, অতীতের দিকে না। আর বেশি ভাবুক হয়ে গিয়ে তুমি একবারে নিচের ওই মাতৃভাষা করে আঞ্চলিক ভাষাটাকে মাতৃভাষা বানিয়ে দিও না। যে ভাষাটা তোমার মাতৃভাষা হওয়ার পাশাপাশি যে ভাষাটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে বর্তমানে, সেটার উপর ডিপেন্ড হও। তাই যত রেলগাড়ি শুরু হচ্ছে, মানে উন্নতি ঘটছে রেলের বা যাতায়াতের ব্যবস্থা বাড়ছে, ততই কলকাতাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। যেই কলকাতার হাওয়া একবার লাগছে ও কলকাতার ভাষাটাই বলতে শিখে যাচ্ছে আপনা আপনি, কোনো চাপ নাই, প্রাকৃতিক নিয়মে শিখে যাচ্ছে। তাই তিনি বলছেন তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষায় লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে ততই পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। মানে বুঝলা, পূর্ব পশ্চিমের সব পার্থক্য উঠে যাবে, কলকাতার ভাষায় প্রধান ভাষা হয়ে দাঁড়াবে। তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। ওই চট্টগ্রাম বাংলাদেশের ওই অঞ্চল থেকে এদিককার সম্পূর্ণ অঞ্চল পূর্ব পশ্চিম সকল মানুষ কলকাতার ভাষা জেনে যাবে, সে ভাষাটাই চলবে। এখন কথা হলো কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট, সে কথা হচ্ছে না। এখন তুমি হয়তো বেশি পাকামি করে এখন বলতে পারো, আচ্ছা সংস্কৃতকেও মান্যতা দেওয়া হবে আর বাংলাকেও মান্যতা দেওয়া হবে। এখন দেখতে হবে সংস্কৃতের সাথে খুব যোগাযোগ আছে কোন আঞ্চলিক ভাষার, সেটা কাজ করলে তো হয়। বিবেকানন্দ সে কথা বলছেন না, কোনটা সংস্কৃতের কাছাকাছি আঞ্চলিক ভাষা সেটা নিয়ে ও কথা বলছে না। ও বলছে বর্তমানে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠছে কোন ভাষাটা, সেটার দিকে ফোকাস করো, ওইটাই লেখো, কারণ ওটা সবাই পড়তে পারবে। তুমি এমন ভাষায় লিখলা যে মানুষ হাতে দিয়ে ছুঁয়ে, বাহ ভালো, কিন্তু আমি জানি না এই ভাষাটা, আমি এটা পড়তে পারবো না, সরিয়ে দিল, কী লাভ তাহলে সেই ভাষায় লিখে তোমার, যেটা লোকের হিতে আসবে না, ভালোতে আসবে না। তাই বলছে কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট, নিকট মানে কাছে, সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেইটি দেখো। দারুণ না লাইনটা, কোন ভাষাটা জিতছে সেটা দেখো। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবে। বোঝা যাচ্ছে বিষয়টা, ধরতে পেরেছ? বলছে যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাটাই সব জায়গায় ছড়িয়ে পড়ছে এবং খুব শীঘ্রই কলকাতার ভাষা সবাই জেনে যাবে, পুরো বাংলাদেশ জেনে যাবে, তাহলে অতি দ্রুত তুমি একটা কাজ করো, ঘরে কও যে ভাষায় কথা তুমি আর বইয়ের লেখা ভাষা দুটোকে মিলিয়ে দাও। তুমি যে ভাষায় কথা বলছো ভাবছো সেটাই বইয়ের ভাষা করে তোলো, তুমি সেই ভাষাতেই লেখো এবার। বুঝাচ্ছি বিষয়টা? তাই বলছে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান মানুষ কি করবে? অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে। তাহলে ভিত্তিস্বরূপ আন্ডারলাইন করো, কোন ভাষাকে ভিত্তিস্বরূপ করতে হবে? কলকাতার ভাষাকে। আর কাকে তাহলে কে কোন ভাষা জিতছে, দেখো ওইটার পরে উপরে লাইনেই লেখা আছে, জিতছে কোন ভাষা? কলকাতার ভাষা জিতছে। তার উপরে কোথাকার ভেদ উঠে যাবে, ওই ভেদ আন্ডারলাইন করো, ভেদ, কোথাকার ভেদ উঠে যাবে? হ্যাঁ, তো ভেদ শব্দটা নিচে আন্ডারলাইন করো। আচ্ছা, এরপরে কলকাতার ভাষাটা চলবে কোথা থেকে কোথায় পর্যন্ত? আন্ডারলাইন, চট্টগ্রাম থেকে হতে বৈদ্যনাথ পর্যন্ত। আচ্ছা, সেইটাই নিতে হবে। আচ্ছা, তার উপরের লাইনে সেইটি নিতে হবে, আন্ডারলাইন করো, সেইটি নিতে হবে। এখন কোশ্চেন হলো কোনটি নিতে হবে বা কি নিতে হবে? না, যে ভাষা বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, দেখো তার আগেই উত্তরটা দেওয়া আছে, যে ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেই ভাষা নিতে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, ভাষা কি তার উপরে লেখা আছে, ভাষা কি? উন্নতির প্রধান লক্ষণ আর উপায়। বোঝা যাচ্ছে বিষয়টা? ভাষার সাথে
কিসের তুলনা করেছেন তিনি? ইস্পাতের। আন্ডারলাইন, ইস্পাত। সংস্কৃত ভাষা কিসের মতো চলে? আন্ডারলাইন, গদায় লস্করি চাল। বোঝা যাচ্ছে বিষয়টা? আচ্ছা, নেক্সট আবার চলে আসি আমরা যে জায়গা থেকে ছেড়েছিলাম। বলছে এথাই গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। হয় না মাঝে মাঝে যে আমি আমার ভাষাতে যখন লিখবো না, আমি কলকাতার ভাষায় লিখব, কিন্তু আমাদের এই এলাকার একটা ভাষা আছে, আমি গ্রাম্য ভাষাটাকে কি ত্যাগ করতে পারবো? এটা বাচ্চামি হয়ে যাবে। তাহলে যে ভাষা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে সেই ভাষাটাকে তোমাকে গুরুত্ব দিতে হবে। এর ফলে গ্রাম্য ভাষার প্রতি যে তোমার অকারণ অতিরিক্ত আগ্রহ বা ঈর্ষা, হিংসা, ওটাকে তোমাকে দূর করতে হবে। তাহলে কোন ভাষাকে জলে ভাসান দিতে হবে? গ্রাম্য ঈর্ষাটিকে আন্ডারলাইন করো, জলে ভাসান দিতে হবে গ্রাম্য ঈর্ষাটিকে। এবার কি বলছে দেখো, সমস্ত দেশের যাতে কল্যাণ। আচ্ছা, দেশ মানে কি? শুধু কি এই মানচিত্র নাকি মানুষ? তুমি যে বইটা লিখবা কার জন্য লিখবা? মানুষ যদি বুঝতেই না পারে তো কী লাভ, তাই না? তো বলছে একেবারে এক কথাই তিনি বলে দিলেন, সমস্ত দেশের যাতে কল্যাণ, পুরো দেশটার যেখানে কল্যাণ আছে, ভালো আছে, সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। এই লাইনটা আমার সবচেয়ে সুইট লেগেছে। যদি পুরো দেশের কথা আসে, উন্নতির কথা আসে, ভালোর কথা আসে, তাহলে সেক্ষেত্রে তুমি কেবলমাত্র নিজের জেলা বা নিজের গ্রামটির প্রাধান্য ভুলে যাও, ইগনোর করো সেই বিষয়টা। বুঝেছো বিষয়টা? ভাষা ভাবের বাহক। দারুণ লাইন। ভাষা কিসের বাহক হলো? ভাবের বাহক হলো। ভাবই প্রধান, ভাষা পরে। তাহলে আগে কি? ভাব, পরে ভাষা। আগে তো তুমি ভাববা, তারপর তো তুমি ভাষায় সেটা প্রকাশ করছো লেখার সময়, তাই না? হিরে মতির সাজ পরানো ঘোড়ার ওপর, ধরো একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, হীরা মতি দিয়ে একদম সাজানো আছে, তো তার উপর যদি একটা বাঁদরকে বসিয়ে দাও কেমন লাগবে বলো তো? বুঝতে পারছো বিষয়টা? তো তুমি চিন্তা ভাবনা করছো, অদ্ভুত সুন্দর সুন্দর হীরামতি দিয়ে চিন্তা করলাম, খুব ভালো ভালো চিন্তা, কিন্তু তুমি প্রকাশ করার সময় দিলা গদায় লস্করি চাল। ও 2 থেকে 3 লাইন পড়তে পড়তে বলছে বাবা রে কী যে বলছে, মাথাতেই ঢুকানো থাক। বঙ্কিমের কিছু কিছু লেখা এইরকম আমার প্রথম প্রথম লাগতো, তোমাদেরও লাগতে পারে, বাচ্চা বয়স বঙ্কিমের উপন্যাসগুলো পড়বা তো কোথাও মনে হবে যেন কী বলতে চাই। রবীন্দ্রনাথের কিছু কবিতা বলো, প্রবন্ধ বলো, আছে এইরকম বিষয়, গদায় লস্করি চাল। ঠিক আছে, চলছে তো চলছে ওই বর্ণনাটা, আসল কথা অনেক পরে আছে, তত দূর যাওয়ার আগে আমাদের প্রাণ চলে গেলো 3-4 বার। কী বলছে দেখো, বলছে হিরে মতির সাজ পরানো ঘোড়ার ওপর বাঁদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতের দিকে দেখো দেখি। এবার সংস্কৃতের দিকে আমাদেরকে দেখতে বলছে, কি দেখবো আমরা? বলছে ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর। ঠিক আছে, তারপরে সবর স্বামীর বলছে মীমাংসা ভাষ্য, এখানে কোশ্চেন আসবে, কার সংস্কৃত দেখতে বলেছেন? ব্রাহ্মণের। হলো আচ্ছা, মীমাংসা ভাষ্যকার সবর স্বামীর লেখা, মহাভাষ্যকার পতঞ্জলির লেখা, শেষ কোন আচার্যের কথা বলা হয়েছে? শঙ্কর আচার্য, শঙ্করের ভাষা বলা হয়েছে, শঙ্করাচার্য বলা হয় এক কথায়। ঠিক আছে, আচার্য শঙ্কর একজন ছিলেন দার্শনিক, সেই দার্শনিকের কথা বলা হয়েছে, তাদের ভাষাগুলোকে দেখো, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো, সেই পুরনো যুগের সংস্কৃতকে দেখো, আর এদের লেখাগুলোকে দেখো, অনেকটা পরিবর্তন, একই রকম নাই। তো সময়ের সাথে সাথে ভাষা পাল্টাবে, মানুষের যেটা উপযুক্ত মনে হবে সেই ভাষাতে মানুষ কথা বলবে, সেই ভাষাতেই মানুষ রচনাও করবে। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়, মানে বুঝলা? এখন ওই যে গ্রন্থগুলো, ওরাও যে গ্রন্থগুলো লিখেছিল যে সংস্কৃত ভাষাতে, সেই সংস্কৃত ভাষার বইগুলো আমরা এখন পড়েও দেখি না। একটা সময় খুব চল ছিল, যেহেতু সাধারণ মানুষ প্রাচীনকালে কি সংস্কৃতি করতো, যে কজন মানুষ পড়াশোনা করতো, সংস্কৃতি হচ্ছে শেষতম কথা। কিন্তু এখন তো সেই সংস্কৃত থেকে আমরা চলিত ভাষা শিখে গেছি এবং দারুণ উন্নতি ঘটেছে চলিত ভাষার। তাহলে আজকের দিনে কি আমরা সেই সংস্কৃত বইগুলো পড়ছি না? তার মানে ওগুলো মরে গেছে যেন, ওদের ওই যে ভাষাটা সেটা আমরা পড়তে পড়তে বলি ধুর মরার মতো কি লিখে গেছে বুঝতে পারি না, মাথাকে ভাষাটাকেই বলে দিল যে মরা মানুষের মতো কথা বলে। তাহলে কি বলছে দেখো, লাইনটা আবার হোক, বলছে এখনই বুঝতে পারবে যে মানুষ বেঁচে আছে, যে যখন মানুষ বেঁচে থাকে তখনই কিন্তু ওর ভাষাটা তুমি বুঝতে পারবে, কিন্তু তখন সে জ্যান্ত কথা কইবে, আর মরে গেলে কেমন ভাষা কইবে? মরা ভাষা কইবে। যত মরণ নিকট হয়
নূতন চিন্তা শক্তির যত ক্ষয় হয় ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। বলছে সুন্দর দারুণ কথা বলেছে। যখন দেখবে একটা প্রদীপ নিভতে যাওয়ার সময় দপ করে জ্বলে ওঠে বারবার, তাই না? সিনেমাগুলো তো আমরা দেখি, মানুষ যখন মরতে যাচ্ছে তখনই আচমকা লাফলাফি একটু শুরু করে দিচ্ছে। বেডে শুয়েছিল এতক্ষণ, একদম কারেক্ট লাস্ট টাইমের জায়গাতে ওই বেশি লাফলাফি শুরু করে দিচ্ছে, একটু উত্তেজনা বেরিয়ে যাচ্ছে। ভাষার ক্ষেত্রে সেটাই হয়। যে ভাষা আসলে মরতে বসেছে ওই ভাষাতে শেষমেশ কেউ না কেউ কিন্তু একটু না একটু লাফালাফি করছে ওই ভাষা নিয়ে। আজকের দিনে দেখো কোন ভাষায় লেখা হচ্ছে, সংস্কৃত ভাষায় কটা বই লেখা হচ্ছে। বাঙালিরা কটা বই লিখছে সংস্কৃতে, চর্চাই বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তিনি বলছেন যে জোর করে ওটাকে নিয়ে টানা হিচড়া করে কোনো লাভ নাই, ও শেষ হতে বসেছে। ওই ভাষাতে আর মানুষ কথা বলছে না, যে ভাষায় কথা বলছে সেই ভাষাতেই মানুষ লিখতে চাইছে, সেটাই হোক। তাই জন্য তিনি বলছেন যত মরণ নিকট হয়, মানে মরণ যখন খুব কাছাকাছি চলে আসে তো তখন নূতন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, সেই সময় নতুন নতুন চিন্তা করতে গিয়ে দেখা যায় বাধা পড়ে যায় আমাদের। আর কি নতুন চিন্তা করব, শেষ তো, এইরকম ব্যাপার। তখনই দেখবা একটা পচা ভাব, দুটো একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। শেষ মেসেজে দেখবা মৃত্যুর সময় আমাদের দেখবা আমরা সারাটা জীবন বাঁচলাম চলিত ভাষা নিয়ে, বিয়ের সময় দেখো পুরোহিত এসে বললো সংস্কৃত ভাষায় শ্লোক, যেটা বুঝতেই পারলাম না। মরে যাওয়ার সময় এমন শ্লোকে তারা ওই শ্রাদ্ধ করলো, আত্মাই বুঝতে পারলাম না যে কী বলছে, কোন ভাষায় এই কথা বলছে, তো কী লাভ সেটা? তো মরার জায়গার সাথে তুলনা করে মরা মৃত মানুষের মতো বা পচা যা শেষ হয়ে এসছে সেটার সাথে তুলনা করা হলো এখানকার সংস্কৃত ভাষার। বাপ রে, সে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে বলছে রাজা আসিত। হা হা হা, আহা হা, বলছে কি সুন্দর করে সংস্কৃতটা তিনি বলছেন, তিনি কোথাও পড়েছেন বলেই কিন্তু তার কষ্ট হয়েছে। বলছে কি সব লম্বা লম্বা বিশেষণের পর বিশেষণ, এটা শব্দ ওটা শব্দ, সংস্কৃতে বিশাল কিছু একদম লম্বা চৌড়া পাতা জুড়ে দিল, লাস্টে বলছে রাজা আসিত। আহা, কি প্যাঁচওয়ালা বিশেষণ, কি বাহাদুর সমাজ! সমাজকে গালি দিচ্ছেন তিনি, কি বলছেন? বড্ড বাহাদুর এই সমাজ, একেবারে এমন সমাজ করার কি দরকার? কি শ্লেষ! শ্লেষ মানে ব্যঙ্গ বিদ্রুপ। ধরো আমি এখন রেগে বললাম তোমাকে সাপের মতো অদ্ভুত দেখাচ্ছে, সাপের মতো তোমাকে সুন্দর দেখাচ্ছে, ভালো লাগবে? তুমি বুঝলা যে প্রশংসার ছলে আমি আসলে নিন্দা করছি বা ক্রোধ প্রকাশ করছি, এটাকে বলা হয় শ্লেষ। শ্লেষ উপমা প্রয়োগ করা হলো। এত উপমা দেওয়ার কি আছে? সোজাসুজি বলো না, কি বলতে চাও? সংস্কৃত আছে সোজা কথাটা নয়, ডিরেক্ট কথা নয়। ওসব মরার লক্ষণ ডিরেক্ট বলছেন, ওসব মরার লক্ষণ, ভাষাটা শেষ হতে চলেছে তাই জন্য এত বড় বড় করে কথা বলছে, লেকচার দিচ্ছে, আর কিছু না। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো, উৎসন্ন মানে শেষ, দেশটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন সেই সব চিহ্ন উদয় হলো। এটার পাশাপাশি শুধু সংস্কৃতের কথা বলেননি তিনি, গভীরে তুমি যাবা, ডেপতে যাবা, তো ওই সময় ব্রাহ্মণ্য সংস্কৃতি খুব বেশি চলছিল। ব্রাহ্মণদের অত্যাচার, বর্ণভেদ প্রথা, এগুলো তো আমরা দেখেছি। যখন আর ব্রাহ্মণদেরকে কেউ তেমন আর গুরুত্ব দিচ্ছে না, সব ইংরেজ আসার পরে ধীরে 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 চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। কোথাও যেন এখানে ওই ব্রাহ্মণরা বারবার নীতি বোঝানোর চেষ্টা করছে লোককে, এইটা করো, ওইটা নিয়ম পালন করো, হ্যান করো, ত্যান করো, চলবে না। আর ওই লোক দেখানো ধর্ম পালন চলবে না। এই ব্রাহ্মণ্য যত তথ্য আছে সমস্ত সংস্কৃতে লেখা আছে, সংস্কৃতকে টেনে এনে তিনি দাঁড়িয়ে দিলেন। আসলে তো আমরা জানি ও বর্ণভেদ প্রথাকে মানতেন না, জাতিভেদ প্রথাকে মানতেন না, মানুষের কল্যাণের জন্য তিনি যা বলতেন তার সব জায়গাতে মানুষের কল্যাণ এবং হিত করত। তো এই ব্রাহ্মণ্য সংস্কৃতিরও বিরুদ্ধে গিয়ে তিনি কিন্তু কথাটা বলল যে যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন সেই সব চিহ্ন উদয় হলো। ওটি শুধু ভাষাই নয়, সকল শিল্পেতেই এলো। বাড়িটার না আছে ভাব, না ভঙ্গি, থামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিলেন। বলছে যে শুধু ভাষাতেই না, ওই পাঁচওয়ালা বিশেষণ আসেনি, ঠিক আছে, শিল্পের কাজগুলো তো এসছে। বলছে বাড়িটার না আছে কোনো ভাব, না মডেল আছে, না ভঙ্গিমা আছে তেমন সৌন্দর্য, কিন্তু থামটা যখন তৈরি করছে এমন পেঁচ লাগাচ্ছে, এত ডিজাইন ওই থামটাতেই করছে, সেই পুরানো যুগের মতো। একটা বাড়িতে ঢুকতে যাও, 3-4 খানা দেবতারই ছবি সেট করা আছে,
বাড়িটার মডেল কি আছে, ঘরের কি মডেল আছে সেটা বড় কথা না, ও অদ্ভুতভাবে প্রমাণ করতে যাচ্ছে রাস্তাটাতেই, থামটাতেই। তাই বলছি থামটার উপর অত্যাচার করা বন্ধ করো, পুরো ঘরটার কথা ভাবো, পুরো দেশটার কথা ভাবো, একটা ছোট্ট অংশের কথা ভাবিও না। কেবল অতীতে এমনি করে ডিজাইন হতো তো এখন ওটাই করতে হবে, এই সব মরার লক্ষণ। মরে যাওয়ার আগে শেষমেশ একটু করে চেষ্টা করা, আর কিছু না। এটা সংস্কৃত ভাষা চলছে, সংস্কৃত ভাষাতে এই জিনিসটা চলছে। গয়নাটা শেষমেশ নাকটা ফুঁড়ে দিয়ে, ঘাড় ফুঁড়ে দিয়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে রে। ধরে একজন মানুষ, একজন মহিলা নাক ফুটো করেছে, নাকের ওই যে বলে কি বলে কি অলঙ্কারগুলো পরে, নাকটা ফুটো করতে গিয়ে ঘাড় ফুটো করে চলে গেছে, তারপর উল্টো মাথাতে চলে এসছে, কেমনি লাগবে দেখতে, ব্রহ্ম রাক্ষসী দেখতে লাগবে। ভাষাটা ওই রকম, এমন করতে করতে এমন মডেল হয়ে গেছে ভাষাটা, যে সেই গয়নাটার লতা পাতা চিত্র বিচিত্র কি ধুম, বলছে গয়নাটা কোথায় থেকে কোথায় চলে গেছে, দেখে কি লাগছে একদম বিকট। কিন্তু না, মানুষ কেউ কেউ চর্চা করছে, কি দেখো তো লতা পাতা কত ডিজাইন আছে সেই নেকলেসটাতে, আরে গাধা ওটা কোথায় সাজিয়েছিস দেখ, কি লাগছে দেখে দেখ পুরো বিষয়টাকে। ওই রকম হচ্ছে বিষয়টা। তুমি যেটা বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো সহজ সরলভাবে। এমন ঘুরিয়ে ফিরিয়ে বললা, বিশেষণ যোগ করলা ওই নেকলেসের মধ্যে থাকা, গহনাটার মধ্যে থাকা ওই যে লতা পাতা ডিজাইন এটা সেটা প্রচুর দিয়ে রেখেছো, এত দিয়েছো, তুমি ওদিকে ফোকাস করছো, কিন্তু পুরো মডেলটাকে দেখো, দেখে ব্রহ্ম রাক্ষসী লাগছে মেয়েটাকে, বাজে লাগছে দেখে, এটা বোঝার চেষ্টা করো। গান হচ্ছে, এবার দেখো গানের উপর তার রাগ গিয়ে পড়লো। গান হচ্ছে, আজকের দিনে গানগুলো দেখবা একটু, উফ, গান হচ্ছে কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে, কার কি ভাব, কি উদ্দেশ্য, তা ভরত ঋষিও বুঝতে পারেন না। প্রাচীনকালের একজন বিখ্যাত ঋষিমুনি ভরত ঋষি বলছে, আজকালকার দিনে যে গান হচ্ছে না কান্না হচ্ছে না কি ঝগড়া করছে, কিছু বোঝা যায় না, ভরত ঋষিও সেটা বুঝতে পারবে না। আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সুর কত রকমের, শব্দই নাই, সুর শুধু ওঠানামা করেই যাচ্ছে করেই যাচ্ছে, কত রকমের প্যাঁচ আছে সেই গানের মধ্যে। সে কি আঁকা বাঁকা ডামাডল, 36 নারীর টান তাইরে বাপ। বলছে এমন গান যে কি কি বকে যাচ্ছে, মনে হচ্ছে কত রকমের নারীর টান আছে, একদম বেদনা, কিন্তু বুঝাই যাচ্ছে না কিছু যে কি বলতে চাইছে। আর ওপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁতে চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব। নাকের ভরে গান করতে শুনেছে, দাঁতে দাঁত চেপে নাক দিয়ে বের করছে আওয়াজ। সেই সঙ্গীতের না মাথা না মুন্ড কিছু নাই, এত পেঁচ কি সঙ্গীত, সে ভালোবাসার বিষয়, এইভাবে একদম অত্যাচার করে বের করার কি দরকার সঙ্গীতের সুর, ঠিক আছে? তাই বলছি এগুলো সব ডামাডল, 32 নারীর টান একদম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? নারী ভুঁড়ি সমেত একদম যেন নাভির টান অনুভব করা যাচ্ছে গানে। এগুলো শুধরাবার লক্ষণ এখন হচ্ছে। এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন, সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে, বল মানে কি বললাম, শক্তি, মানে পুরো জাতির জীবনে যখন পরিবর্তন আসবে ওই পরিবর্তনটা নিয়েই কিন্তু এগাতে হবে, সেটা শিল্পই হোক সঙ্গীতই হোক ভাষাই হোক যাই হোক। তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। যেমন ধরো রবি ঠাকুরের এমন কিছু গান, রবি ঠাকুর সে কবে গেয়েছেন, কিন্তু পুরো জাতির জীবনে পরিবর্তন নিয়ে চলে আসলো। আচ্ছা কোনো বিপ্লব হচ্ছে, কোনো বিদ্রোহ ঘটছে, বিদ্রোহ দেখা হলে সেই গানটা নিয়ে সবাই চর্চা করছে, তখন ওই গানটার অর্থ আমরা বুঝতে পারলাম, তাই না? তার মানেটা কি, যে যখন সেটার প্রয়োজন হবে কি না আপনা আপনিভাবে সেটা ভাবময় হয়ে উঠবে, প্রাণপূর্ণ হয়ে উঠবে, তোমাকে জোর করে কিছু করতে হবে না। শেষতম কথা তিনি বলছেন, দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, সত্যি কথা, দুটো চলিত কথায়, আমি তোমার সাথে দেখা হলো দুটো কথা বললাম, ওইখানে যে ভাবনা আসবে, ভাবনাগুলো ভাবনার রাশি রাশি ভাবনা আসবে, তা 2000 ছাঁদি বিশেষণও নাই। ওই যে বললাম একটু আগে উদাহরণ দিয়েছিলাম, আমি তোমাকে ভালোবাসি, শেষ। এই 2-3টা কথা, মাত্র 2-3টা শব্দ প্রয়োগে যে অর্থ বোঝা গেল, আমি তোমাকে যতটা পাখি ভালোবাসে আকাশ, যতটা সমুদ্র ভালোবাসে চোখ, ইত্যাদি 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 বলে টোলে সবার সে 4-5 লাইন বিশেষণ করার পর লাস্টে বললাম ততটাই তোমাকে ভালোবাসি। ও এটা কথা বলছিলাম, এবার আসলো কথা। তো ডিরেক্ট
দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসে তা 2000 ছাঁদি, ছাঁদি মানে হচ্ছে ফেক, ফালতু, মিথ্যে, বানানো, এগুলো বিশেষণও কিন্তু সেটা নাই। তখন দেখবা দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়িঘর দৌড় সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। এরকমটা হয়, বাড়িঘর আছে কিন্তু সেই বাড়িঘরের মডেলটা সাজাতে গিয়ে ও সমস্ত সর্বনাশ করে ফেললো, তাহলে সেই বাড়িটার কি মূল্য? আনন্দ নাই তো সেখানে। তো তুমি একটা সুন্দর বাড়ি করছো, তার জন্য তুমি কি করলে? তোমার জীবনে যত উপার্জন করছো সবটা দিয়ে দিলাম, বাড়ি তো হয়ে গেল, কিন্তু বাড়িতে তুমি সুখে থাকতে পারবে না, সেখানে সুখ নাই। তোমার ভাবনা, তোমার চিন্তা, সেগুলো প্রাণবন্ত হতে পারছে না, সজীব নয়। কি দরকার তাহলে? তিনি সেটাই কথা বলতে চাইছেন। যখন তোমার মনে ভক্তি খুব জেগে উঠবে, মূর্তি দেখা মাত্র তোমার ভক্তি লেগে যাবে মনে। তার জন্য তোমাকে মূর্তিকে অঢেলভাবে সাজাবার কোনো দরকার নেই। তখন মূর্তি কি আর নারী কি, গহনা পরা নারী দেখলেই তোমার মনে হবে যেন দেবী আছে। তার ওই কোন মডেলটা কেমন আছে ওদিকে আর যাবে না। ভালোবাসি ভালোবাসি, তার আবার অত বিশেষণ কি? বুঝেছো বিষয়টা? আর বাড়িঘর দেখলেই প্রাণ স্পন্দনে ডগমগ করে উঠবে। তার জন্য কোনো কারুকার্যের দরকার নেই, সঙ্গীতের অত প্যাঁচানোর কোনো দরকার নেই, অত নাক টাক দিয়ে একদম আওয়াজ বের করার কোনো কারণ নেই। গদাই লস্করি চলে চলছি, তার চেয়ে অনেক বেটার প্রাকৃতিক স্পন্দনে চলো। প্রাকৃতিক স্পন্দন কোথায় থাকে? চলিত ভাষায়। চলিত ভাষা হিসেবে কাকে গ্রহণ করতে বলেছে? কলকাতার ভাষাকে। বুঝেছো বিষয়টা? আর গদাই লস্করি চলে কোন ভাষা চলে? সংস্কৃত ভাষা। কটমট ভাষা বলতে সংস্কৃত ভাষা। কোন ভাষাকে ত্যাগ করতে বলেছেন তিনি? সংস্কৃত ভাষাকে ত্যাগ করতে বলেন তিনি, এক কথায় সরাসরি ত্যাগ করতে বলেছেন গ্রাম্য, গ্রাম্য চলিত ভাষা না, গ্রাম্য ভাষা বা আঞ্চলিক, যেটা তোমাকে বারবার কি জাগাবে? একটা হিংসা তৈরি করবে মনের মধ্যে। আমার এই আঞ্চলিক ভাষা নিয়ে কেন কথা বলেন, সেটা তোমাকে সরিয়ে দিতে হবে। কিসের কারণে? কারণ সেই ভাষাকে গ্রহণ করতে গেলে দেশের কল্যাণ হচ্ছে না। দেশের কল্যাণ হচ্ছে কোনটা ভাষায়? যে ভাষা নিজেতেই নিজে পরিপূর্ণ, সার্থক। সেই ভাষাকে গ্রহণ করতে হবে, বিনিময়ে তোমাকে তোমার মধ্যেকার গ্রাম্য যে রীতিগুলো, ভাষাগুলো, সেগুলোকে তোমাকে বিদায় করতে হবে। সংস্কৃত ভাষাকে তো বিদায় করতেই চেয়েছেন তিনি। এই হচ্ছে গিয়ে স্বামীজির পত্রটা। তিনি লিখেছিলেন কত খ্রিস্টাব্দ? তাহলে 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি বলে দেবে না, ভাষা দিবস শুরু হয়ে যাবে। যাই হোক, তো এই যে প্রবন্ধটা, এটার নাম দিয়েছেন তিনি বাঙ্গালা ভাষা। দেখো উপরে লেখা আছে বাঙ্গালা ভাষা। এবার কথা হলো, তিনি যে একটাই প্রবন্ধ লিখেছিলেন তা না, তার যে প্রবন্ধ গ্রন্থে এই প্রবন্ধটা রয়েছে সেটার নাম হচ্ছে ভাববার কথা। তিনি আমাদেরকে ভাবতে বলছেন আসলে। তাহলে আসল মূল প্রবন্ধটার নাম কি? প্রবন্ধ গ্রন্থটার নাম কি? তাহলে ভাববার কথা থেকেই নেওয়া হয়েছে বাঙ্গালা ভাষা। ক্লিয়ার? আর এই বাঙ্গালা ভাষাটা তিনি কার কাছে পাঠিয়েছিলেন? আমেরিকার এক সম্পাদকের কাছে। কোন পত্রিকার সম্পাদক তিনি? উদ্বোধন। উদ্বোধন। কয়েকটা প্রশ্ন করি এবার তাহলে। বুদ্ধদেব কোন ভাষায় লিখেছিলেন? পালি ভাষায়। সাবাস। আচ্ছা, স্বামীজি যাকে পত্রটা লিখেছিলেন তিনি কোথায় থাকতেন? আমেরিকার। আচ্ছা, তিনি কোন পত্রিকার সম্পাদক? উদ্বোধন পত্রিকার। আচ্ছা, আচার্য শঙ্করের কথা বলা হয়েছে এখানে, তিনি কে? আচার্য শঙ্কর একজন দার্শনিক। সাবাস। আচ্ছা, কটমট ভাষা মানে কি? কঠিন ভাষা, জটিল ভাষা বা দুর্বোধ্য, যে ভাষা বুঝতে অসুবিধা হয়, দুর্বোধ্য ভাষা। আচ্ছা, ডগমগ মানে কি? আনন্দ। ডগমগ হয়ে গেছে একদম, মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা, বিবেকানন্দের জন্ম লিখে নাও, পেজের মধ্যে লিখে দাও। বিবেকানন্দের জন্মসাল 1863 খ্রিস্টাব্দ। 1863 খ্রিস্টাব্দ লিখে দাও নিচের দিকে কোথাও। না, শুধু ওই সালটা খুব ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি প্রকাশ পায়, সেই ভাষা সম্পর্কে তিনি কি বলেছেন? সেই ভাষাকে তিনি কি করতে বলেছেন? কোন ক্ষেত্রে প্রয়োগ করতে বলেছেন? লেখার ক্ষেত্রে। আর অর্থাৎ কথ্য চলিত যে ভাষা,
সেই ভাষাটাকে তিনি ব্যবহার করতে বলেছেন লেখার জগতে। বোঝা যাচ্ছে বিষয়টা? এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক শর্ট কোশ্চেন এখান থেকে আসবে, সিলেবাসের বাইরে কিছু আসবে না। এই যে একটা মাত্র পেজ দিয়েছি, এখান থেকেই যাবতীয় প্রশ্ন আসবে তোমার।